পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই, পৃষ্ঠা নাম্বার 57, 57 পৃষ্ঠা বের করবে সবাই। আজকে আমরা একটা গল্প করব, নতুন গল্প শুরু করব। গল্পের নাম মধু আনতে বাঘের মুখে। লেখকের নাম শিবশঙ্কর মিত্র। তো গল্পের যে নামটা আমরা প্রথমে পাচ্ছি, নামটা একটু খেয়াল করো, মধু আর বাঘ। এই মধু, আমরা জানি মৌচাক থেকে মধু পাওয়া যায়, তাই তো? আর এই মৌচাক থেকে মধু আনতে যাওয়া, সেটা কোথায় হয়? একটা দুটো গাছের হলে এখানে ওখানে পাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণে আনতে গেলে বনে যেতে হয়। কোথায়? আবার বাঘ, বাঘ কোথায় থাকে? বাঘও থাকে বনে। এই যে যে দুটো ঘটনা নিশ্চয়ই বড় কোনো বনে হবে। সেই বড় বনটার নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তো এই গল্পটা আমরা যেটা পাচ্ছি, মধু আনতে বাঘের মুখে, শিবশঙ্কর মিত্রের লেখা। তিনি বাংলাদেশের খুলনা জেলাতে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? খুলনা, এই খুলনা জেলা সুন্দরবনের কাছাকাছি। তার বাড়ি থেকে সুন্দরবন খুব কাছে। তিনি সুন্দরবনে প্রচুর গেছেন, সেই জন্য সুন্দরবন সম্পর্কিত তিনি অনেক কিছু লিখেছেন। তো আমাদের যে গল্পটা সুন্দরবন সমগ্র, সেখান থেকে নেওয়া হয়েছে। সুন্দরবনের উপরে যে বইগুলো তিনি লিখেছেন, তার কোনো না কোনো একটা গল্পে এই গল্পটা ছিল। সেখানে কিন্তু অন্য নাম থাকতে পারে। আমরা আমাদের পাঠ্য বইতে পেয়েছি মধু আনতে বাঘের মুখে। তো এই গল্পটাকে আমরা পড়ব, পাঠ করে বোঝার চেষ্টা করব। এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে, পূর্ণাঙ্গ ক্লাস হবে। তো আজকে গল্প পাঠ, গল্প পাঠ, তার পর্ব নাম্বার 1। গল্পটা একদিনে আমরা পাঠ করব না, দুটো পর্বে বা তিনটে পর্বে বিভক্ত করে নেব। তো চলে আসো একদম 57 পৃষ্ঠার শুরুতে, একদম শুরুতে চলে আসো। বনে যাওয়ার কথায় আরজান এক পা। আরজান একজনের নাম। বনে যাওয়ার কথায় এক পা, এক পা মানে রাজি, মানে তার খুব আগ্রহ। বলার, যদি বলা হয় আরজান বনে যাবি, হ্যাঁ যাব, মানে বলার সাথে সাথেই সে রাজি, কোনো মানে ভাবনা চিন্তা না। আরজান বনে যাবি, কবে? দেখি যদি সময় পাই যাব। এটা কিন্তু এক পা নয়। আরজান বনে যাবি, হ্যাঁ যাব, এটারে বলা হয় এক পা। মানে পা বাড়িয়ে রেখেছে, যে বললেই চলে যাব, মানে ভীষণ উৎসাহী। পেট পুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। পেট পুরে নাস্তা খেলো মানে পেট ভরে সকালের খাবার খেলো, জল খাবার, টিফিন বলা হয় যাকে। বাংলাদেশে তাকে কি বলা হয়? নাস্তা। লেখক যেহেতু বাংলাদেশের জন্ম, তাহলে তিনি নাস্তা, সকালের জল খাবারকেই বলছেন। তাহলে সকালে জল খাবার খেলো পেট পুরে, এবং বনে যাওয়ার জন্য তৈরি হলো। বনে গিয়ে মধু কাটতে হবে, তার জন্য রেডি হতে হয়, কিছু কিছু জিনিস নিতে হয় সঙ্গে। ধনাই, আরজান ও কফিল, এই কফিল, আরজান এবং ধনাই, এই তিনজন একসাথে যাবে। মধু কাটতে তিনজন লোক চাই। মধু কিন্তু একা একা কাটা যাবে না, গিয়ে কমপক্ষে তিনজন লোক দরকার হবে। একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। বস্তা গায়ে মুড়ি দিয়ে গাছে উঠে যাবে, আর চাকের গোড়ার থেকে কেটে দেবে, কাস্তে দিয়ে মানে কাঁচি দিয়ে। আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায়। আর একজন নিচের থেকে কি করে, লম্বা একটা বাঁশের আগায় মশাল বানায়, মশালে আগুন দিয়ে ধোয়া দেওয়া হয়, আর ওই ধোয়া দিলে মৌমাছি উড়ে চলে যায়। মৌচাক তখন ফাঁকা হয়ে যায়, তখন চাকটা কাটা যায়। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, চাকের নিচে দাঁড়িয়ে থাকবে। একজন কাটবে, ওটা যেই না মাটিতে পড়বে, তখন ধামার মধ্যে সে নিয়ে নেবে, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে, ধামার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। যে সে বলতে যে কোনো কেউ, যাকে খুশি তাকে বললাম আর সে কেটে দিল, যাকে খুশি তাকে বললাম আর সে গিয়ে ফচাং করে কাটা শুরু করলো, এটা সম্ভব না। যে সে পারে না মানে সবাই পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই। এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে। মন্ত্র তন্ত্র কিছু না,
এটা একটা বিশ্বাস। সুন্দরবনে মধু কাটতে যায় যে সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে একটা বিশ্বাস, প্রচলিত ধারণা যে মন্ত্র দিয়ে মধু তাড়াতে হবে মৌমাছিকে। অ্যাকচুয়ালি ধোঁয়া দেওয়ার জন্য, ধোঁয়া দিলে মৌমাছি সেই ধোঁয়া সহ্য করতে না পেরে উড়ে পালিয়ে যায়। আর মৌমাছির গায়ে যখন কেউ আঘাত করে তখন তার শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয়। সেই পদার্থের গন্ধ অন্য মৌমাছি যখন মানে শুকে টের পায়, তখন তারা বোঝে শত্রু আক্রমণ করেছে, ওরা তখন অ্যাটাক করে। কিন্তু ধোঁয়া দিলে ওই রাসায়নিক পদার্থটা বেরোয় না, অতএব মৌমাছি নিজেরাই পালাতে শুরু করে। বুঝেছ? মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। মন্ত্র না, ধোঁয়াটাই হচ্ছে আসল মন্ত্র। মৌমাছি যদি শত্রুকে একবার টের পায় তাহলে কিন্তু পুরো শেষ করে ফেলবে, তাকে মেরেই ফেলে দেবে। আর একসাথে 200 মৌমাছি কামড়ালে একটা মানুষ জায়গায় মরে যাবে। ধনাই মন্ত্র জানে। মন্ত্র বলতে এখানে কৌশল। মন্ত্র বলতে সে ধোয়া দেওয়ার পরে কৌশলটা জানে। সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। আসলে ধনাই বলে আমি মন্ত্র জানি, কিন্তু লোকে বিশ্বাস করে না। লোকে বলে কত মন্ত্র জানো তুমি। হ্যাঁ, তারা ভাবে ধনাই মামু গোড়ায়, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। ধনা মামা হচ্ছে কি, মামু মানে মামা, ধনাই মামা হচ্ছে গোয়ার, এক গুয়ে টাইপের লোক, তাই গোয়ার তুমি করে মধু কাটে। কাটবো তো কাটেই ফেলবো, লোকে এটা ভাবে। কিন্তু ধনাই আবার বলে আমি মন্ত্র জানি। দলের সঙ্গে একটা কলসও থাকে। 3 জনের দল। কয়জনের দল যায়? জোরে বলবে। তাদের সাথে ধামা যার হাতে থাকে তার হাতে একটা কলসি থাকে। একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। ধামার মধ্যে যে চাক পড়ে সেটারে চাপা হয়। চাপ দিলে তাতে মধু গড়িয়ে পড়ে, তাকে বলা হয় চাক ঝাড়া। ঝেড়ে কলসির মধ্যে মধু রাখে, আর ওই চাকটাকে অন্য কোনো ব্যাগের মধ্যেও রাখতে পারে, ফেলেও দিতে পারে। ওই চাকটা দিয়ে আবার মোম বানানো হয়, সেজন্য ওইটাও নিয়ে আসে বাড়িতে। তারপরে যাব, মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। অর্থাৎ মৌচাক যে কোথায় আছে এটা তো কেউ জানে না। গভীর বনের মধ্যে ঢুকে যেতে হবে, কোথা থেকে কোথায় চলে যাবে তার কিন্তু কোনো হিসাব নিকাশ থাকবে না। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন হয়, এখান থেকে একটা সুন্দর প্রশ্ন হয়। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে, বরান গাছে ছোট ছোট ফুল, হলদে রং। পরের পৃষ্ঠায় আসো। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। অর্থাৎ সুন্দরবনের একটা বর্ণনা দিয়েছে। সুন্দরবনের শীতের শেষে, অর্থাৎ শীতের পরে আসে বসন্ত, বসন্তকাল শুরু হবে হবে ভাব। এই সময় সুন্দরবনের যে সুন্দর বর্ণনাটা দিয়েছে, এই বর্ণনার উপর একটা প্রশ্ন হবে। তাই এই সময় সকাল থেকে ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, হলুদ রঙের ফুল পাওয়া যাচ্ছে, গরান ফুল, আর মৌমাছির গুঞ্জন গুনগুন 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 করে। এই সবকিছু মিলিয়ে বসন্তের ঝিরঝিরে হাওয়াতে 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না, মানে মনে খুব ফুর্তি, তাদের ভালো লাগছে। অর্থাৎ তাদের মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে কি সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে মধু কাটবো, মধু নেব, বাড়ি যাব, মধু বিক্রি করব, চাল ডাল কিনবো, খাবো দাবো, তাই না? এরপরে পরেরটা দেখো। ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। তাহলে 3 জনে ডিঙিতে করে, মানে ছোট নৌকায় করে বনের একদম ভেতরে চলে গেছে। আর বনের ভেতরে গেলে মৌচাক পাওয়া যাবে। তাহলে মনের আনন্দে একটার পর একটা মৌচাক কেটে চলেছে, একটার পর একটা চাক কাটছে। প্রচুর মধু পাচ্ছে তারা সেদিন। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে, প্রায় কলস পুরোপুরি প্রায় ভরে গেছে, আর একটা চাক পেলেই ভরে যাবে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। সবাই তো আর গিয়েই চাক পায় না, নৌকর থেকে নেমে ভেতরের দিকে ঢুকতে হবে। এক একজন এক এক পথে চলে যাবে, গিয়ে যেই চাক পাবে আর 2 জনে ডাক দেবে, পেয়েছি, আয় আয়, চলে আসবে। চাক খুঁজবার পন্থা
হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। ধরো মৌমাছি একবার এইদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, তো দুইজন দুই দিকে চলে গেল, আরেকজন আরেক দিকে চলে গেল। তিনজন যে একসাথেই সবসময় থাকবে এটা কিন্তু হয় না, এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কারণ সবাই মৌমাছির পেছন পেছন ছোটে, তো সেই কারণে। তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। প্রথমে নৌকোর থেকে নেমে এক লাইন দিয়ে হাঁটে, সবে নেমেছে, তিনজন এক লাইনে হেঁটে চলেছে। দেখো এই জায়গাটা কি বলছে, তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি, তারা এক লাইনে হেঁটে চলেছে। এই কথাটা তারা কি বুঝলাম, তারা সবে নৌকার থেকে নেমেছে, তখনও মৌমাছির পেছন পেছন দৌড়ানো শুরু করেনি, তাই তো? নাকি দৌড়েছে? দৌড়লে কি হতো, তিনজন আলাদা হয়ে যেত। এখনো তো আলাদা হয়নি, তিনজন এক লাইন বরাবর হাঁটছে। তাহলে কি মৌমাছির পেছনে দৌড়েছে? দৌড়ায়নি। ধনাই সবার আগে, তিনজন লাইন বরাবর হাঁটছে, সবার আগে কে হাঁটছে? ধনাই মামু। বাঁ হাতে কাস্তে আর চট, এই যে তার বাঁ হাতে কাস্তে আর চট থেকে কি বুঝতে পারছি আমরা, মৌমাছির গাছে উঠে মৌচাকটা কে কাটে? ধনাই মামু। আচ্ছা, মাথায় মধুর কলসটা আর ডান হাতে একটা মোটা লাঠি, এই লাঠিটা নেবে অন্য একজন, কলসটা নেবে অন্য একজন, কিন্তু ধনাই মামুর হাতেই রয়েছে সেটা এখনো। সারা বনে শুলো, শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা। শুলো মানে ছোট ছোট কি, ওই সুন্দরী গাছের ছোট ছোট শিকড় মাটির উপরে উঠে আসে, ওগুলোকে শুলো বলে। ওর উপরে পা পড়লে পায়ে লাগবে, আবার ওর পাশ দিয়ে হাঁটতে হবে, পায়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য ওই সময় সাবধানে হাঁটতে হয়, সাবধানে না হাঁটলে পড়ে যাবা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। ও, এরা কিন্তু নৌকো থেকে নেমে না, এদের মধু ঝাড়া প্রায় শেষ, সেজন্য এক লাইনে আসছে, বুঝেছ? মধু ঝেড়ে আসছে, আর কলস মাথায় রয়েছে না, সাবধানে হাঁটছে, যদি পড়ে যায় কলসের থেকে কি পড়ে যাবে? মধু পড়ে যাবে। ওদের তো কাটা হয়ে গেছে, নৌকোর থেকে সবে তো নামেনি, কেটে বাড়ি ফিরছে, এবার নৌকোর দিকে ফিরছে, তাই আর মৌমাছির দিকে দৌড়াদৌড়ি করছে না। এবার ধনাই মামার হাতে একটা লাঠি, কেন? যদি হোঁচট খায়, লাঠি থাকলে তাহলে হোঁচট খাবে না, লাঠিতে ভর্তা দিয়ে হাঁটতে পারছে। সামনে একটা ট্যাগ, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাগ বলেই পরিচিত। তাহলে ট্যাগ বলতে কি বোঝাচ্ছে, ধরো ছোট ছোট নদী, এই একটা নদী, এই একটা নদী, এই একটা নদী, এরকম বিভিন্ন নদী সামনের দিকে যায়। এই যে দুটো নদী একসাথে মিলিত হবার ফলে দেখো একটা ত্রিভুজ আকৃতির জমি তৈরি হয়েছে না, এর মাথাটাকে, এই জায়গাটাকে ট্যাগ বলা হয়। এই সামনে একটা ট্যাগ, এখান থেকে মধু নিয়ে হাঁটতে হাঁটতে আসছে এই ট্যাগ, এই ট্যাগ পার করে এই পাশে চলে যেতে হবে। অর্থাৎ এই যে যে ট্যাগটা আমি দেখালাম, এ একটা নদী, এ একটা নদী, এই যে ট্যাগ, এই ট্যাগ পার করে মানে নদী পার করে এই পাশে আসতে হবে, এই পাশে এসে আবার হেঁটে যেতে হবে। তাই ট্যাগ পেয়েছে তারা একটা। ট্যাগের দিকে সামনেই একটা গরান গাছ, সামনের দিকে এগোলে একটা গরান গাছ, ওর ওপাশে হেদো বনের ঝোপ, গরান গাছটার ওই পাশে আবার হেদো বনের ঝোপ। সুন্দরবনে হেদো বন পাওয়া যায়, এক ধরনের জঙ্গল টাইপের গাছ। গরান গাছে মধুর চাক দেখে ধনায় ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে এতে মধু নেই, না রে এতে মধু নেই। মানে হাঁটতে হাঁটতে গরান গাছে দেখলো একটা মধুর চাক, আর চিৎকার করে বলে, এই আরেকটা পাইছি। তারপরে তীক্ষ্ণ দৃষ্টিতে মানে চোখ ছোট করে উপর দিয়ে তাকালো, তাকায় দেখলো না এতে মধু নেই রে, না রে এতে মধু নেই। এখানে এই পর্যন্ত আমরা পড়লাম, এরপরে কতটুকু আছে? আর একটুখানি আছে, এটুকু পুরো শেষ করে ফেলবো আজকে আমরা, নাকি পরের দিন পড়বো? পরের দিন পড়বো, আজকের পড়া এখানে আমরা শেষ করব। কিন্তু তার আগে আমাদের আরেকটা প্রশ্ন আছে,
এই যে শীতের শেষে সুন্দরবন 57 পৃষ্ঠাতে, এখানে প্রশ্নটা লিখে নাও সবাই, প্রশ্ন লেখো। প্রশ্নটা হচ্ছে শীতের শেষে সুন্দরবন কেমন লাগে তার বর্ণনা দাও। 1 নম্বর প্রশ্ন, শীতের শেষে সুন্দরবন কেমন লাগে তার বর্ণনা দাও। উত্তরটা আমি বলছি, সবাই শুনে নাও, পরে লিখে নেবে সবাই, ঠিক আছে? উত্তরটা শোনো। শীতের শেষে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর থাকে। বিভিন্ন গাছে গাছে ফুল ফোটে, গরান গাছে ছোট ছোট হলুদ ফুল ফোটে, মৌমাছি ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং মধু সংগ্রহ করে। বসন্তের ঝিরিঝিরি বাতাস বইতে শুরু করে দেয়। বনের মধ্যে বসন্তের বাতাস, হলুদ ফুল এবং মৌমাছির গুঞ্জনে মন উদাস হয়ে যায়। মনে থাকবে, এই বর্ণনাটা বাড়ি থেকে লিখে আনতে হবে। আর আগামী দিনে আমরা পরবর্তী যে পার্টটা বাকি থাকলো, এখান থেকে আমরা পর্ব 2 শুরু করব। আজকের ক্লাস এখানে শেষ করলাম, টাটা।